নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? আর এই মুহূর্তে বাংলায় 100 দিনের কাজের প্রকল্পকে ঘিরে তার বকেয়ার টাকাকে ঘিরে একটা উত্তেজনা তৈরি হয়েছে। উত্তেজনাটা কীরকম সেটা হচ্ছে তৃণমূল, অনেকে বলছেন তৃণমূল একটা মাস্টার স্ট্রোক দিয়েছে, তৃণমূলের চালে কি কিস্তিমাত হয়েছে বিজেপি। সব বিষয়টা নিয়ে কথা বলবো, তার আগে সঙ্গে থাকো, শুনতে থাকো, কেউ স্কিপ করো না ভিডিওটা। দেখো, খালি পেটের একটা অদ্ভুত জ্বালা আছে। বাংলায় প্রায় 21 লক্ষ লোক যারা 100 দিনের কাজ করেন তাদের বকেয়া আটকে রাখা হয়েছে, এবং বিজেপির নেতারা গর্ব করে দাবি করছেন যে আমরা বাংলার কাজের টাকা আটকে দিয়েছি। তাদের ইস্যু হচ্ছে দুর্নীতি। এখন মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই বাংলার কাজের টাকার দাবিতে যে ধর্ণা হচ্ছে, সেই ধর্ণা মঞ্চ থেকে ঘোষণা করে দিয়েছেন যে তিনি আগামী 21শে ফেব্রুয়ারি থেকে যে 100 দিনের কাজের টাকা বা বকেয়া রয়েছে, যে 7,000 কোটি টাকার মতো টাকা বকেয়া রয়েছে তৃণমূলের হিসেবে, সেই টাকাটা তিনি 21 লক্ষ বাঙালির হাতে তুলে দেবেন। তা এই বিষয়টা নিয়ে তো আপত্তির কিছু থাকতে পারে না। এটা তো একটা খুব দারুণ বিষয়, ওয়েলকামিং বিষয়। কেন? সে যে সরকারই করুক, তৃণমূল সরকারের এমনিতে আদ্যপান্ত প্রচুর দুর্নীতি রয়েছে, এমন কোনো ভালো সরকার তারা উপহার দেননি। কিন্তু কোনো সরকার যদি কোনো একটা ভালো কাজ করে সেটাতেও ওয়েলকামিং করতে হয়। কেননা শুধু চোখে ঠুলি পড়ে তো বিষয়টা দেখতে নেই, রাজনীতিতে যুক্তিতর্কের জায়গা থেকে বিষয়টা দেখতে হয়। এখন প্রথম প্রশ্ন হচ্ছে, বাংলায় এই 21 লক্ষ লোকের টাকাটা বাকি রইল কেন? মোদিজির শাসনে আমরা গাল ভরা কথা প্রচুর শুনেছি, আছে দিন আসবে, শিল্পপতিদের জন্য এসছে, সাধারণ মানুষের জন্য আসেনি। গ্যাসের দাম হৈ হৈ করে বেড়েছে, তারপর পেট্রোল ডিজেল বেড়েছে, কৃষকের আয় দ্বিগুণ হওয়ার কথা ছিল, হয়নি। সমস্ত কিছু না হওয়ার পরও কিন্তু একটা ভয়ঙ্কর জায়গা এখানে লুকিয়ে আছে, সেটা হচ্ছে এই বাংলার ওপর বঞ্চনা। এখন দেখো, দুর্নীতি দেখবে বইয়ের গায়ে যেমন লেখা থাকে অনলি 20 রুপিস, কোনো বইয়ের গায়ে, বইয়ের পেছন দিকে যেখানে বইয়ের দাম লেখা থাকে সেখানে দেখবে অনলি 20 রুপিস কোনো বইয়ের গায়ে লেখা থাকে। আবার কোনো বইয়ের গায়ে লেখা থাকে অনলি 2000 রুপিস, দুটোতেই অনলি। তা রাজনৈতিক দলের গায়েও সেরকম ব্যাপার আছে, কেউ একটু কমচোর, কেউ হলো দুর্নীতির ঝর্ণা, এটা আমরা সবাই জেনে গেছি। কিন্তু বিজেপি শাসনে যেটা হয়েছে, এরকম ঘটনা হয়নি যে একটা গোটা জাতিকে বঞ্চনা করা হয়েছে। কিছু গ্রামে দুর্নীতি আছে, সেই কটা গ্রামের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াই যেত, কিন্তু কিছু গ্রামে দুর্নীতি আছে বলে গোটা বাঙালি সমাজকে বঞ্চিত করা, এবং বাঙালি সমাজের কোন অংশকে বঞ্চিত করা? কাদের ভাবো 100 দিনের কাজের টাকাটা লাগে? সাধারণ নিম্ন উচ্চ মধ্যবিত্তের তো ওটা লাগেই না, তারা একটু নাকশিটকে দেখেন 100 দিনের কাজের প্রকল্প। মধ্যবিত্তদেরও 100 দিনের কাজের টাকা লাগে না। যে লোকটা এখানে অটো চালিয়ে খায়, যার একটা অটো আছে, সে লোকটারও 100 দিনের কাজের টাকা লাগে না। তাহলে সবচেয়ে দুর্বলতর নিপীড়িত মানুষের 100 দিনের কাজের টাকা লাগে, সেই টাকাটার ওপর আক্রমণ করা হলো কেন? কেননা নাকি পশ্চিমবঙ্গে দুর্নীতি আছে। তা 100 দিনের কাজের প্রকল্প বা জব কার্ড নিয়ে, ভুয়ো জব কার্ড নিয়ে সবচেয়ে বেশি দুর্নীতি আছে তো হচ্ছে উত্তরপ্রদেশে, তারপর মধ্যপ্রদেশ আছে। উত্তরপ্রদেশের শাসক কে? বিজেপি। তাহলে উত্তরপ্রদেশে কেন টাকা বন্ধ করা হলো না? এই প্রশ্নটা তো সঙ্গতভাবে ওঠে, এবং এই প্রশ্নের দেখবে বিজেপির কাছে কোনো উত্তর নেই। তাই জন্যেই যখনই মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন 100 দিনের কাজের টাকা দেওয়া হবে, বিজেপি একটা অন্য আঙ্গিকে আক্রমণ নেমে পড়েছে। বিজেপির এক নেতা শুভেন্দু অধিকারী বলছেন ভোট কেনার জন্য নাকি এই বিষয়টা হচ্ছে। তা প্রশ্ন হচ্ছে, একটা দল যদি ভোটে বিশ্বাস করে, সে তো জনমোহিনী পলিটিক্সই আনবে। এবং দেখো, এখানে একটা অদ্ভুত খেলা হয়। বিশ্বায়নের পর থেকেই জনগণের উন্নয়নে যদি কোনো সরকার টাকা খরচা করে, সেই বিষয়টাকে খুব ব্যঙ্গের চোখে, খুব করুণার দৃষ্টিতে দেখা হয়। তাহলে একটা সরকার যাকে জনগণ ক্ষমতায় ভোট দিয়ে ক্ষমতায় এনেছে, সে কী কাজ করবে? কর্পোরেটদের উন্নতি করবে? একটা সরকার যাকে জনগণ ভোট দিয়ে এনেছে, সেই কর্পোরেটদের উন্নতি করবে। ফলে যে কোনো সরকার, সে পশ্চিমবঙ্গের মমতা সরকার হোক, কেরালার বাম সরকার হোক, যখনই কোনো সোশ্যাল সিকিউরিটি স্কিম নেয়, তখনই রে করে ওঠে মিডিয়া, তখন তারা বলে জনমোহিনী পলিটিক্স হচ্ছে, জনমনোরঞ্জন করা হচ্ছে। তা পলিটিক্সের কাজই তো তাই, জনমনোরঞ্জন করবে। কেননা সংখ্যাগরিষ্ঠ ভোটদাতা তো গরিব মানুষ, সাধারণ মানুষ। তাহলে জনমনোরঞ্জন করাই তো পলিটিক্সের কাজ। এখানে দেখো, মিডিয়া তোমায় গুলিয়ে দেয়। তোমার জন্যে টাকা বরাদ্দ করলে সেটা হয়ে যায় পাপ, আর যখন কর্পোরেটদের লাখ লাখ কোটি কোটি টাকা ভর্তুকি দেওয়া হয়, তখন ওটা হয়ে যায় অর্থনীতির বাপ।
অদ্ভুত না? তখন ওই বিষয়টা হয়ে ওঠে অর্থনীতির বাপ। তোমার জন্যে পাপ, ওদের জন্যে বাপ। তা এই ব্যাপারটা তো ছিলই। ফলে প্রথম থেকেই এই ব্যাপারটা বলা হলো, ভোট কিনতে চাইছে। একবারও কি বিজেপির নেতাদের এটা কথা মনে পড়লো না যে তাদের অদ্ভুত এই পলিসির কারণে আজকে বাংলার 21 লক্ষ মানুষ আক্রান্ত হয়েছেন? এবং কোন মানুষ আক্রান্ত হয়েছেন? যারা গ্রামে হয়তো রাস্তার কাজ করেন, মাটি কুপোনোর কাজ করেন। হয়তো আমি এই অনুষ্ঠানটা যেটা করছি তাদের কাছে এই অনুষ্ঠানটা পৌঁছবে না, কিন্তু যে লোকটা মাটি কুপোনোর কাজ করার পরে একটু বাড়িতে চাল নিয়ে যাবেন, একটু মেয়ের মুখে হাসিটা দেখবেন, 100 দিনের কাজের টাকাটা ঠিকমতো পেলে তার ছেলে মেয়েটা পড়াশোনা ঠিকমতো করতে পারবে, একটু হয়তো বাড়িতে মাছ আসবে, সেই বিষয়টার ওপর যে ভয়ানক আক্রমণ করা হলো সেটা নিয়ে কিন্তু বিজেপি নেতারা স্পিকটি নট, তারা উল্টে বিষয়টাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। নিজেদের ব্যর্থতা, নিজেদের প্রবল রাজনৈতিক ব্যর্থতা বাংলার রাজনীতির ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। তাই জন্য বলছেন ভোট কেনার ব্যাপার চলছে। আরে ভোট কেনার ব্যাপার তো করেছিল মধ্যপ্রদেশে। একদিকে পশ্চিমবঙ্গে তারা বলেছিল যে কেন এইসব প্রকল্প হবে, লক্ষ্মীর ভাণ্ডার কেন হবে, এই কথা তারা বলে মধ্যপ্রদেশে তারা লাডলি বেহেন যোজনা তৈরি করেছিল এবং ভোটের আগে শুধু টাকাটা দিয়েছিল বলে অভিযোগ উঠেছে। তাহলে যদি পশ্চিমবঙ্গে এই বিষয়টা জনমনোরঞ্জন হয়, লক্ষ্মীর ভাণ্ডার, তাহলে লাডলি বেহেনা প্রকল্প, যার ভেতর দিয়ে শিবরাজ সিং চৌহানের দল জিতল, শিবরাজ সিংকে আবার ছড়িয়ে দেওয়া হলো মুখ্যমন্ত্রী হিসেবে, তাহলে মধ্যপ্রদেশে কি ওটা জনমনোরঞ্জন ছিল না? তাহলে এখানে পাপ, ওখানে খুব ভালো। অদ্ভুত ব্যাপার হচ্ছে না? এখানে কোনো সরকার বাঙালির পেটে হাসি ফোটানোর জন্যে যদি 500 টাকা করে বা 1000 টাকা করে কোনো মহিলাদের দেন, তাহলে সেটা পাপ হয়ে যায়, সেটা হয়ে যায় অর্থনীতি বিরোধী। আর মধ্যপ্রদেশে সেটা হলে ভোটের আগে ওটা আর ভোট কেনা হয় না, অর্থনীতি বিরোধী হয় না। সুতরাং বিজেপির এক্ষেত্রে কোনো যুক্তি খাটছে না। আরও অদ্ভুতভাবে বিজেপির আরেক নেতা সুকান্ত মজুমদার বলছেন টাকাটা তো আমাদের, টাকাটা তো রাজ্য সরকারের নয়। একদম হক কথা, টাকাটা আমাদের। সেই একই হক কথা হচ্ছে টাকাটা কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের নয়, টাকাটা জনগণের। তাহলে বাংলার টাকা, সাধারণ জনগণের টাকা সাধারণ জনগণ কেন পাবে না? দুর্নীতি যদি থেকে থাকে, যে গ্রামগুলোতে দুর্নীতি আছে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। দুর্নীতি যদি থেকে থাকে, কোমরের দড়ি দিয়ে কেন ঘোরানো হবে না? তাহলে তুমি দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে কিছু করতে পারছো না। দুর্নীতিগ্রস্ত নেতারা একের পর এক ভোটে জিতছে, তুমি তাদেরকে তোমার ইডি সিবিআই ধরছে, কয়েকদিন জেলে রাখছে, পরে দেখা যাচ্ছে যে তাদের বিরুদ্ধে ইডি সিবিআইয়ের হাতে কোনো প্রমাণই তুমি পেশ করতে পারছো না আদালতে। অথচ যে বাঙালির সাথে দুর্নীতির কোনো সংযোগ নেই, যে বাঙালির সাথে রাজনীতির কোনো সংযোগ নেই, যে বাঙালিকে হয়তো তৃণমূলের কোনো বড় নেতা বলল বলে মিছিলে আসতে হয়, তার হয়তো সেভাবে মিছিলে আসারও ইচ্ছে নেই, যার কাছে পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, সেই বাঙালির কাছ থেকে তুমি টাকা কেড়ে নিচ্ছ। এটা বর্গির চেয়েও ভয়ঙ্কর ব্যাপার। সেই খোকা ঘুমোলো, পাড়া জুড়োলো, বর্গি এলো দেশে, এটা বর্গির চেয়েও ভয়ঙ্কর ব্যাপার পশ্চিমবঙ্গে ঘটছে। এবং আমার মনে হয় যে কিছু এমন বিষয় আছে যেগুলো নিয়ে দলীয় পলিটিক্সের বাইরেও একটা বৃহত্তর অবস্থান রাখতে হবে, বিরোধী দলগুলোকে সেই অবস্থান রাখতে হবে। তাহলে সুকান্ত মজুমদারের কথাটাও কিন্তু কোনোভাবে দাঁড়ালো না। সুকান্ত মজুমদারের কথাটাও কোনোভাবে দাঁড়ালো না, কেন এটা বর্গী পলিটিক্স হয়ে গেছে। টাকাটা নিশ্চয়ই রাজ্য সরকারের নয়, আর রাজ্য সরকারকে তুমি আক্রমণিত করছো না, যার টাকা তুমি তাকেই দিচ্ছ না। যে জনগণের পরোক্ষ বা প্রত্যক্ষ ট্যাক্সের টাকায় দেশ গড়ে ওঠে। তোমার দেশ হচ্ছে, আমার দেশ হচ্ছে এমন একটা দেশ যে কিনা ওয়েলফেয়ার ইকোনমিক্সের দেশ। সেই ওয়েলফেয়ার ইকোনমিক্স মানে আমাদের ট্যাক্সের টাকা সরকারের কাছে যাবে এবং সরকার সেখান থেকে দেশের উন্নয়ন করবে। তাই 21 লক্ষ মানুষ, 21 লক্ষ প্রান্তিক মানুষের জীবনে যদি অর্থ না থাকে তাহলে দেশ এগোবে কী করে? এই প্রশ্নটা সুকান্তবাবু এড়িয়ে যাচ্ছেন। উল্টে তিনি অদ্ভুত কথা বলছেন। তাহলে নরেন্দ্র মোদী সরকারের এগেনস্টে শুধু এই বিষয়টাই নয়, সুকান্ত মজুমদারের কথাকে ধরে, মাননীয় সুকান্ত মজুমদারের কথাকে ধরে এই কথাও তো বলা যায় যে জিএসটি বাবদ রাজ্যগুলোর যে পাওনা ছিল সেটাও তো কেন্দ্রের টাকা নয়, সেটাও তো জনগণের টাকা। তাহলে জনগণের টাকা রাজ্যগুলো কেন পাবে না? আমরা কথায় কথায় বলি না আমেরিকার মতো দেশ হতে হবে, আমরা ইউরোপের কাছাকাছি যাব। আচ্ছা, আমেরিকায় দেখবেন ওখানে সত্যিকারের একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামো আছে, ওখানে রাজ্যগুলোর হাতে অনেক অধিকার, তাতে কিন্তু দেশ ভেঙে পড়ে না।
ওইখানে আমেরিকায় আপনি গিয়ে দেখবেন যে রাজ্যগুলো কিন্তু আয়কর বসাতে পারে। আজ অবধি ভারতবর্ষের কোনো রাজ্যের হাতে আয়কর বসানোর ক্ষমতা নেই। উল্টে যেটুকু কর বসানোর ক্ষমতা ছিল জিএসটির ভেতর দিয়ে এক দেশ এক কর কাঠামো করতে গিয়ে সেটাও চলে যায় এবং রাজ্যগুলো সেটা মেনেও নেয়। এরপরেও রাজ্যগুলো তাদের পাওনা পাবে না। এটা তো বিজেপির নিজস্ব টাকা নয়, এটা তো দেশের টাকা। সুকান্ত মজুমদার যেভাবে বলছেন ঠিক, রাজ্য সরকারের টাকা বলে কিছু হয় না, তেমনি কেন্দ্রীয় সরকারের টাকা বলে কিছু হয় না। ফলে এখান থেকে একটা গ্র্যান্ড ন্যারেটিভ আপনারা পেয়ে যাচ্ছেন যে বাংলা বিরোধী এবং ভারতবর্ষের সাধারণ মানুষের বিরুদ্ধে একটা ভয়ঙ্কর অত্যাচার এই 100 দিনের প্রকল্পকে নিয়ে বিজেপি শুরু করেছে। কেন প্রথম থেকেই যখন কংগ্রেস আমলে এই প্রকল্পটা শুরু হলো তখনই শিল্পপতিরা বলতে শুরু করেছিল টম ডিক হ্যারির জন্য ভর্তুকি কেন দেওয়া হবে না, দেওয়া হবে। আমরা উৎপাদন করব, আমরা ট্যাক্স দেব, আমাদের ট্যাক্সের টাকা কেন টম ডিক হ্যারি পাবে। এই লজিকটা প্রথম থেকে ইউপি আমল থেকেই ছিল। তাই কংগ্রেস আমলেও একটু ব্যয় বরাদ্দ কমানো হয়েছিল। নরেন্দ্র মোদী এসে প্রথমে আক্রমণ কংগ্রেসকে করে বললেন কংগ্রেস শাসনে দেশের কী হাল হয়েছে এই 100 দিনের প্রকল্প থেকে সেটা বোঝা যায়। এরপরেই কিন্তু তিনি দেখলেন এই প্রকল্পটাকে যদি ডাইরেক্ট আমি কাজে লাগাতে পারি তাহলে এই প্রকল্পটাকে আমাকে অন্যভাবে বন্ধ করে দিতে হবে। সেটা আস্তে আস্তে তাই জন্যে শুকিয়ে মারার মতো, একটা গাছকে যেভাবে শুকিয়ে মারা হয়, একটা মানুষকে যেভাবে অর্থনীতি অবরোধ করে শুকিয়ে মারা হয়, ঠিক সেভাবেই কিন্তু এই প্রকল্পটার টাকা বন্ধ করে দেওয়া হলো। এবং 2018 সালের একটা পরিসংখ্যান বলছে গোটা দেশ জুড়ে প্রায় 53% এই 100 দিনের কাজের টাকা ডিউ পড়েছিল। আপনি দেখবেন বিজেপির আমলে এই 100 দিনের কাজের টাকাটা হাতিয়ার হয়ে উঠেছে। আপনি কয়েক বছর আগে ত্রিপুরা নির্বাচনের দিকে তাকান, ত্রিপুরায় 100 দিনের কাজের ক্ষেত্রে মানিক সরকারদের একটা রেকর্ড ছিল। নির্বাচনের আগে থেকেই সেই 100 দিনের কাজের টাকাটা বন্ধ করে দেওয়া হলো। ফলে গ্রামাঞ্চলে একটা আনরেস্ট তৈরি হলো, পলিটিক্যাল ক্ষোভ তৈরি হলো যে কেন আমরা এই টাকাটা পাচ্ছি না, আমরা কাজ করেছি কেন টাকাটা পাবো না, এটা তো হকের কথা। সেই ক্ষোভকে কিন্তু খুব সুকৌশলে কাজে লাগিয়ে ফেলল বিজেপি। বাংলাতেও কি বিজেপির সেরকম কোনো প্ল্যান রয়েছে? আর সেই প্ল্যানিংয়ের বিরুদ্ধেই কিন্তু আমরা দেখলাম মমতা একটা স্ট্রোক দিয়ে দিলেন। এখন প্রশ্ন হলো তৃণমূল শাসনে কি সব ভালো হয়েছে? না, ভালো হয়নি। বাংলার যে জায়গায় যাওয়ার কথা ছিল তৃণমূল শাসনে বাংলা সে জায়গায় যেতে পারেনি। শিল্পায়নের বিরাট অভাব রয়েছে। টাকার পাহাড় কখনো বাঙালি দেখেনি এভাবে, নেতাদের বাড়িতে টাকার পাহাড় থাকবে। হয়েছে, সংস্কৃতির ডিজেনারেশন হয়েছে। কিন্তু এত কিছুর পরেও আমি সেদিনই কৈখালি গেছিলাম সুন্দরবন, সেখানে দেখছি রাস্তা হওয়ার পরে, যে রাস্তা অনেকদিন আগে হওয়া উচিত ছিল, কৈখালি একটা মেইন স্ট্রিম জায়গায় চলে এসছে। সুন্দরবনের কৈখালি অঞ্চলের সাথে গোটা পশ্চিমবঙ্গের একটা সম্পর্ক তৈরি হয়েছে। ফলে সেখানে ট্যুরিজম গড়ে উঠছে। ফলে এই ধরনের উন্নয়ন তো স্বাগতম। আবার এই উন্নয়নের পেছনে আবার ভয়ঙ্কর গল্পও রয়েছে। গল্পটা কি? ওইখানে সাধারণ মানুষের প্রবল ক্ষোভ রয়েছে ওখানকার স্থানীয় নেতৃত্বের দুর্নীতি নিয়ে। গল্পটা কি? ওইখানে দুটো গ্রাম, নদীর পাড়ে দেখবেন একটা গ্রাম রয়েছে। ফলে নদীর পাড়ের রাস্তাটা, বাঁধ তৈরি করার পরে রাস্তাটা খুব একা বেঁকা, খুব খাড়াই রাস্তা। সেই দুটো গ্রামে কোনো আলো লাগানোর প্রয়োজন মনে করেনি কেউ। তারা বলে বিকেলবেলায় তো গ্রামের লোক বেরোয় না, সন্ধ্যেবেলায় তো গ্রামের লোক বেরোয় না। আচ্ছা, কারোর যদি কোনো বিপদ হয় তাহলে তো বেরোতেই হবে। কেউ যদি তার গ্রামে আসে, কোনো আত্মীয় স্বজন সন্ধে হয়ে যায়, তাহলে তো বেরোতে হবে। কাউকে যদি কেউ একটা টাকা দেওয়ার প্রয়োজনেও পাশের বাড়িতে বা পাশের গ্রামে ডাকে, তাহলেও তো বেরোতে হয়। ফলে এই যে ছেলে ভোলানো ছেলে ভোলানো যুক্তি, ছেলে ভোলানো পাড়াগুলোনো যুক্তি, এই যুক্তির বিরুদ্ধে কিন্তু আজকে আমাদের লড়তে হবে। তাহলে তৃণমূল শাসনে কিছু ডেভেলপমেন্ট হয়েছে, বামফ্রন্ট শাসনে হয়েছিল, কিন্তু সার্বিক কোনো ডেভেলপমেন্ট হয়নি। সেই ডেভেলপমেন্ট তলায় অন্ধকার আছে। কৈখালিতে রাস্তা হয়েছে, গাড়ি চলাচল করছে, ট্যুরিজম গড়ে উঠছে, তাহলে ওই দুটো গ্রামের মধ্যে আলো লাগবে না কেন? তাহলে দেখুন, প্রচুর জায়গায় তৃণমূলকে নিয়ে কথা বলার জায়গা আছে। কিন্তু তৃণমূলকে নিয়ে কথা বলা মানে কি? বাঙালির ওপরে, বাঙালির পেটে অ্যাসিড মেরে দেওয়া, বাঙালির লিভারে অ্যাসিড ঢেলে দেওয়া। তৃণমূলের হাজার সমালোচনা থাকতে পারে, কিন্তু এই কথা তো পরিষ্কারভাবে আমাদের কাছে পরিস্ফুট হয়ে উঠছে যে 100 দিনের কাজের টাকাটা বাংলার মানুষের দরকার। এটা বাংলার দাবি। শুধু 100 দিনের কাজের বিষয় নয়, যে কোনো সামাজিক উন্নয়ন আস্তে আস্তে বিজেপির আমলে প্রায় ধ্বংসের দিকে চলে যাচ্ছে।
যে কোনো সামাজিক উন্নয়ন আপনি দেখবেন কৃষিতে ভয়ঙ্করভাবে কৃষি সংকট তৈরি হয়েছে। 63% ভারতীয় কৃষক মনে করে তারা আর কৃষিকাজ করবেন না, আবার শহরে এসে চাকরি পাওয়ার মতো যে বিষয়গুলো লাগে সেগুলো তাদের নেই। তাহলে গোটা ভারতবর্ষ জুড়েই একটা ভয়ঙ্কর গণডিপ্রেশনস তৈরি হয়েছে। সেই গণডিপ্রেশনের রাজনীতি আজকে কিন্তু বিরোধী দলগুলোকে অনেক বেশি ঐক্যবদ্ধ, এই গণডিপ্রেশনের রাজনীতি পরাজিত হবে। কিন্তু মুশকিল ওইখানেই হয়ে যাচ্ছে, মুশকিল ওই জায়গাটায় হয়ে যাচ্ছে যে ভীষণভাবে কিন্তু আসল ইস্যুগুলোর দিক থেকে আমাদের ফোকাস সরে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আবাস যোজনা নিয়েও কাজ করবেন, আবার সিপিএমের সুজন চক্রবর্তী একটা জায়গায় পয়েন্ট আউট করে বলছেন যে এতদিন সরকার করেনি কেন? ভ্যালিড কোয়েশ্চেন, এতদিন সরকার এই টাকাটা দেয়নি কেন? এটা একটা ভ্যালিড কোয়েশ্চেন, কিন্তু এর সাথেও কিছু কথা রয়েছে। আজকে বিজেপি শাসনে আমরা যেভাবে দেখছি যে রাজ্যগুলোর ক্ষমতা, রাজ্যগুলোর আর্থিক ক্ষমতা ক্রমশ কমে আসছে, সেইখানে এই বিষয়ে তো কেন্দ্রীয় সরকারের অনেক বেশি দায় থাকবে। 7,000 কোটি টাকা নট এ ম্যাটার অফ জোক। সেই 7,000 কোটি টাকা কেন সাধারণ মানুষের কাছে পৌঁছবে না? বাংলার একেবারে গরিব হতদরিদ্র কৃষক কেন হাঁ করে চেয়ে থাকবে? কোথায় কি দুর্নীতি হয়েছে তার জন্যে? যেখানে দুর্নীতি হয়েছে তুমি ব্যবস্থা নাও, সেই গ্রামগুলোর টাকা বন্ধ করো না। গোটা সেটা যেন একটা কালেকটিভ পানিশমেন্ট দেওয়া হচ্ছে। সেই যুদ্ধে আমরা দেখেছিলাম একটা দেশ এটা করে, কালেকটিভ পানিশমেন্ট দেয়। কোনো একটা গ্রামে সন্ত্রাসবাদী আছে বলে গ্রামের সব লোককে শাস্তি দেওয়া হয়, তাই কোথাও একটা চুরির ঘটনা আছে বলে গোটা বাঙালি জাতিকে কি শাস্তি দেওয়া হবে? এই প্রশ্নটা আপনাদের কাছে বিনীতভাবে রাখলাম এবং তার সাথে সাথে বললাম যে আজকে একটা নতুন রাজনীতি চাই, যে রাজনীতি তীব্রভাবে ফাঁসিবাদের বিরোধিতা করবে, যে কোনো অন্যায়ের বিরোধিতা করবে। এই বলে আজকে এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগছে কথামুখ অবশ্যই জানাবেন, আপনাদের ভালো লাগার জায়গাগুলো জানাবেন, খারাপ লাগাগুলোর জায়গাগুলো জানাবেন এবং প্রবলভাবে হই হই করে কথামুখ সাবস্ক্রাইব করবেন। আপনারা অনেকে কথামুখ দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, ফলে হই হই করে সাবস্ক্রাইব করবেন, তবে আমরা কিন্তু এগিয়ে যাওয়ার সুযোগটা পাবো। নাহলে চারদিক থেকে কিন্তু কথামুখের মতো ইন্ডিপেন্ডেন্ট চ্যানেল, যারা কোনো দলের, সে বিজেপি হোক, তৃণমূল হোক, অন্য কোনো দল হোক, কাপপ্লেট ধোয় না, তাদের পেছনে দাঁড়ানোর কেউ নেই। আমি জানি আমার যে বন্ধু এই অনুষ্ঠান শুনছেন সেই সব বন্ধুরাই একমাত্র আমাদের সম্পদ। ফলে এই অনুষ্ঠানটা ভাল লাগলে কথামুখের মেম্বারশিপ নেবেন। কথামুখের মেম্বারশিপ আগে দেখছিলাম বেশ কয়েকজন নিচ্ছিলেন, এবার একটু কমে গেছে। আশা করি কথামুখের মেম্বারশিপ নেবেন। অনুষ্ঠানটা ভাল লাগে, ইউটিউবে থ্যাঙ্কস জানাবেন। এই বলে আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব 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 ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে।